রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট বাজেট আমার কাছে একেবারে গতানুগতিক বাজেট মনে হয়েছে। এটা গত বছর যা হয়েছে তার আগের বছর যে ধারাবাহিকতায় বাজেট করা হয়েছে ঠিক সেই ধারাবাহিকতা সেটি রাখা হয়েছে। বাজেটের মধ্যে আমি বিশেষত্ব কোনো কিছু পাইনি। এখন যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, যেটা আমাদের দেশে অর্থনৈতিক সংকট চলছে, মূল্যবৃদ্ধি, উচ্চ হারের মূল্যস্ফীতি, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, বেকার সমস্যা, বিভিন্ন ধরনের আমাদের যেটা দেখা যাচ্ছে যে বৈদেশিক মুদ্রা যত আমরা আয় করছি তার চেয়ে আমাদের ব্যয় হচ্ছে বেশি। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমাদের নেগেটিভ হয়ে গেছে, রিজার্ভ প্রতিদিন কমছে এবং এইসবের ফলশ্রুতিতে আলটিমেটলি গিয়ে আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে ডলারের বিপক্ষে এবং ডলার আমরা সাফিসিয়েন্ট নিতেও পারছি না। তো এই যে একটা ক্রাইসিস চলছে দেশে, এগুলোকে উত্তরণের জন্য কোনো পদক্ষেপ বা কোনো উদ্যোগ আমরা এই বাজেটে লক্ষ্য করিনি। যেটা আমরা দেখেছি, বাজেটটির আকার করা হয়েছে 7,97,000 কোটি টাকা। তার মধ্যে বাজেটের পরিচালনা ব্যয় করা হয়েছে 5,06,171 কোটি টাকা, আর উন্নয়ন ব্যয় করা হয়েছে 2,81,453 কোটি টাকা। তবে আয় হয়েছে তার চেয়ে কম। আমাদের যেটা রাজস্ব আয় দেখানো হচ্ছে বাজেটে প্রস্তাবিত, সেটা এর চেয়ে কম। সেটা আয় হচ্ছে 5,06,991। তো এখন আয়টা হচ্ছে 5,45,400 কোটি টাকা। তো তাতে করে একটা ঘাটতি হচ্ছে প্রায় 2,51,600 কোটি টাকার একটা ঘাটতি হচ্ছে বাজেটে। মানে যা আয় করছে রাজস্ব বা অন্যান্য খাত থেকে দেশের, তার চেয়ে ব্যয় হচ্ছে বেশি। এবং এটাকে আবার মিটান হচ্ছে আমার সম্পূর্ণ ঋণ দিয়ে, দেশি ঋণ এবং বিদেশি ঋণ। এবং এটার আরেকটা মজার ব্যাপার হলো, আমরা অনেক সময় গর্ব করে অনেক কথা বলি যে আমরা কোনো সময় ডিফল্ট হই না, সবসময় আমরা ঋণের অর্থ পরিশোধ করছি। কিন্তু আমি গতবারও দেখেছি, এবারও দেখলাম, সেটা হলো যে ঋণের অর্থ যেটা দেওয়া হচ্ছে, ফেরত দেওয়া হচ্ছে, সেটা ঋণ নিয়েই দেওয়া হচ্ছে। মানে বৈদেশিক ঘাটতি সেটাকে পূরণ করতে গিয়ে যে ঋণ নেওয়া হচ্ছে, 1,27,000 বৈদেশিক ঋণ, সেটার মধ্যে আবার সুদ দেওয়ার পরে আমরা ব্যবহার করতে পারছি 90,700 কোটি টাকা। মানে বাকি টাকাটা এখনই নেওয়ার সময়ই তাদেরকে দিয়ে আসতে হচ্ছে। আর অভ্যন্তরীণ ঋণ করতে হচ্ছে 1,60,900 কোটি টাকা। এটা হলো আভ্যন্তরীণ ব্যাংকের থেকে ঋণ। আর বিদেশ থেকে ঋণ করছে 1,27,000। তার মধ্যে ব্যবহারযোগ্য ঋণ আমাদের হাতে দিচ্ছে ওরা 90,700, বাকিটা তারা কেটে নিচ্ছে। আর এখানেও কিন্তু আরও এই যে খরচের মধ্যে আরও ঋণ আছে বৈদেশিক। এই যেটা আমাদের ব্যয় দেখানো হয়েছে তার মধ্যে কিন্তু যেটা পরিচালন ব্যয়, তার মধ্যে একটা বড় অংশ আবার ঋণ। এখনও আমরা ঋণ নিয়ে আবার পরিচালন ব্যয় চালাবো। সেখানে আভ্যন্তরীণ ঋণের উপরে সুদ দিতে হচ্ছে আমাদেরকে এই বছরই। এখন তো আমি বললাম ঘাটতিটা মেটাবো আমরা ঋণ দিয়ে। আর গতবার যে ঋণ নিয়েছি তার জন্য এই টোটাল যে আমাদের পরিচালন ব্যয় 5 লক্ষ কোটি টাকার মতো, সেটার থেকে 1,13,000 কোটি টাকা শুধু অভ্যন্তরীণ সুদের ঋণের সুদ আর বৈদেশিক ঋণের সুদ। অভ্যন্তরীণ ঋণের সুদ হলো 93,000 কোটি টাকা, বৈদেশিক ঋণের সুদ হলো 20,500 কোটি টাকা। তো 1,13,000 কোটি টাকা, এই 5 লক্ষের মধ্যে প্রায় 20% মতো আমরা খরচই করছি শুধু সুদ দেওয়ার জন্য। এখনও যে বাজেট করছি সেটার মধ্যে বিপুল অঙ্কের অর্থ আমরা নিচ্ছি, মানে ঋণ হিসাবে দেশি এবং বিদেশি থেকে, এবং এগুলোর সুদ আবার সামনের দিকে দিতে হবে। এখন আমার রাজস্ব আয়ের কথা বলছি। রাজস্ব আয়ের কথা আমি এখন বলছি, প্লিজ লেট মি ফিনিশ। আমরা যে রাজস্ব আয়টা দেখানো হয়েছে 5,45,400 কোটি টাকা, তার মধ্যে আমরা ধরে নিই যেটা সাধারণ জনগণের সঙ্গে ধাক্কা খায়, সেটা হলো কর প্রস্তাব যেটা করা হয়েছে, মানে জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রিত করসমূহ। সেখানে মজার ব্যাপার আমি যেটা দেখলাম সেটা হলো প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। প্রত্যক্ষ কর যেগুলো সরাসরি সকল জনগণের উপর, একটা ফকির থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শ্রমিক মজুর সবার উপর যেটা এফেক্টেড হয়, সেই হলো প্রত্যক্ষ কর। সেই করের ভাগ হলো প্রায় 62%, আর বাকিটা হলো পরোক্ষ কর। আর প্রত্যক্ষ কর হলো মাত্র এই বাকিটা আর কি, মানে 36 বা 37%, 38%। তার মানে আমরা পরোক্ষ কর দিয়ে বেশিরভাগ জনগণকে আমরা করের বোঝা বাড়িয়ে দেব। যেটা আমি বললাম, যেহেতু খরচ বেড়েছে কাজেই কর নিতে হবে।
আমি যতই কর ছাড় দেওয়ার কথা বলি, যত কিছু বলি, সেখানে কর যে কোনোভাবে সরকারকে আনতে হবে। এবং সেখানে যদি আমি দেখি যে পরোক্ষ করটাই বেশি, তাহলে জনগণের উপরে চাপটা বেশি, এবং যে ইনফ্লেশন গতির মূল্যস্ফীতি সেটা কোনো অংশেই কমার সম্ভাবনা এই বাজেটে আমি দেখছি না। যেখানে আমাদের দেখাচ্ছে আয়কর মাত্র 36%, বাকিটা আমদানি শুল্ক 10%, 10.3, মূল্য সংযোজন কর 38.1 এবং সম্পূরক শুল্ক 13.8। এটা একেবারে রিক্সাওয়ালা থেকে ফকির সবাইকে দিতে হবে। তো এইভাবে রাজস্ব আদায় করা হচ্ছে। আর এটার মধ্যে একটা বড় জিনিস হলো আমাদের দেশের সাধারণ যেগুলো আমরা মনে করেছিলাম যে সাধারণ জনগণের জন্য সেফটি নেটওয়ার্ক ইত্যাদি দেওয়া হবে, সেখানে আমরা এমন কোনো বরাদ্দর হিসাবে পার্সেন্টেজে এখন আমাদের চোখে পড়েনি যে বড় ধরনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে যে গরিব মানুষে না খেয়ে থাকে তাদেরকে বাঁচানোর জন্য কোনো উদ্যোগ এখানে আমরা দেখিনি। এমনকি সেটা যতটুকু দেওয়া হচ্ছে সেটা সম্পর্কে অনেক মিসম্যানেজমেন্টের অনেক ধরনের কমপ্লেইন আমরা অনেক সময় পাই, কিন্তু সেটার এবং অনেক ধরনের অপচয় এবং দুর্নীতির মাধ্যমে আসল লোককে না দিয়ে দেওয়া হয়, সেগুলোর ব্যাপারেও কোনো দিক নির্দেশনা বর্তমান বাজেটে আমরা পাইনি। আর কয়েকটি জিনিস, আচ্ছা আমি পরে বলছি, আমরা শেষ করিনি আগে। তারপরে হলো যে এটা বিদেশি এটা তো বললাম বোধহয়, বিদেশ থেকে এখনও যেটা করা হবে সেখানে ঘাটতিটা বিদেশি ঋণদের নেওয়া হবে। আর কয়েকটি বিষয় আমাদেরকে অত্যন্ত ওনারা যেটাকে অর্জন বলছেন এবং ওটা জেনে গর্ব অনুভব করছেন, সেগুলো লজ্জার জিনিস এবং সেটা দুর্নীতির জিনিস। সেটা হলো বিদ্যুৎ খাতে ওনারা বলছেন 30,000 মেগাওয়াটের মতো ওটা উৎপাদনের ক্যাপাসিটি তৈরি করা হচ্ছে, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে 13 থেকে 15,000 পর্যন্ত ব্যবহার হয়, 15,000 থেকে 16,000 17,000 হলেই লোডশেডিং করতে হয়। সারা দেশ এখন লোডশেডিংয়ে সাফার করছে। কিন্তু আমরা জানি যে এই যে 15,000-এর পরে যার বাড়ি কি 15,000, এগুলোকে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়। এবং এটা আমরা কয়েকদিন আগে এটা দেখেছি যে ক্যাপাসিটি চার্জের নামে 1,37,000 কোটি টাকা দেওয়া হয়েছে এই সমস্ত প্ল্যান্টকে বসিয়ে তাদেরকে ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়ে বাহবা নেওয়া হয়েছে, বিরাটভাবে অনেক কিছু পালন করা হয়েছে, কিন্তু বাস্তবে ইলেকট্রিসিটি দেওয়া হয় নাই। ওই সব লোককে বিদেশি কারেন্সিতে বিপুল অঙ্কের অর্থ দেওয়া হচ্ছে। এরকম বিভিন্ন জায়গায় আমরা যে প্রোগ্রামগুলো ওনারা থ্রো করেছেন, তাতে আমাদের মনে হয়েছে যে জনগণকে একটা ব্লাফ দেওয়া হচ্ছে, জনগণকে যেটা জনগণের ক্ষতির কারণ সেটাকে লাভ হিসাবে দেখে দেয়। এখনও বাংলাদেশের জনগণ সকলে বিদ্যুৎ পাচ্ছে না, এই মুহূর্তে সবাই বিদ্যুৎ পাচ্ছে না। গ্যাস খাতেও অনেক ধরনের সমস্যা হচ্ছে, গ্যাসও সবাই পাচ্ছে না, এবং গ্যাস ইম্পোর্ট বেস করে দিয়ে ওনারা লোকাল যেটা এখানে থেকে গ্যাস উৎপাদনের যে দরকার ছিল সেই উৎপাদনটা আর ইচ্ছাকৃত করেননি ওনারা, আপনি করার কোনো উদ্যোগই নেননি, ফলে ইম্পোর্ট করতে গেছেন এবং বিভিন্ন অঙ্কের অর্থ এখানেও আমাদের গচ্ছা দিতে হচ্ছে। এবং জ্বালানি নিরাপত্তা অত্যন্ত বড় হুমকির মুখে আছে আমি বিশ্বাস করি। বলো, বাজেট জনবান্ধব মোটেই হয়নি এবং জনগণের উপর চাপ তো আসছেই। আমি বলছি ট্যাক্স যেখানেই যত রেয়াত দেখ, সর্বস্বভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন এবং বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, কোনো চাকরির সুবিধা নেই, যেহেতু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছে না এবং সেগুলো আনার কোনো বন্দোবস্ত নেই, যেহেতু সেরকম পরিবেশ সৃষ্টি করা হয়নি। আমরা বিদেশিরা এখানে এসে টাকা ইনকাম করে দেশে নিয়ে যেতে পারে না, তো বিদেশে কে আসবে? তা জবস ক্রিয়েশন হবে না। তো আমার যদি জিনিসপত্রের দাম উঠে, আমার যদি চাকরি বাকরির সুযোগ না হয়, তাহলে জনবান্ধব কীভাবে বলো? এইসব ব্যাপারে ওনাদের কোনো রকম কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাইনি। উচ্চাভিলাষী বলবো কিনা আমি জানি না, কেননা এনারা যে আগের বারের মতোই করেছে। তবে আমি যেটা মনে করি যে এটা জনবান্ধব মোটেই নয়। ঘাটতি তো ওটা একটা বড়, আমার ধারণা এই বাজেট উত্তর বাংলাদেশ একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে, এটা আমার আশঙ্কা। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।